আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো তোমাদের মাঝে আবারও চলে আসলাম। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রথম চ্যাপ্টারের যে বাকি অংশটুকু ছিল, যে পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, অর্থাৎ আমাদের এই পদার্থবিজ্ঞানটাকে ধাপে ধাপে এগিয়ে নিয়ে আসার যে সকল বিজ্ঞানীদের অবদান ছিল, এই সকল বিজ্ঞানী সম্পর্কে তোমাদের মাঝে আলোচনা করব। অর্থাৎ পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশ, পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশকে মূলত এখানে আমরা চারটা ভাগে ভাগ করেছি। অর্থাৎ আদি পর্ব এবং বিজ্ঞানের উত্থান পর্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং সাম্প্রতিক পদার্থবিজ্ঞান। আদি পর্ব, অর্থাৎ এখানে আদি পর্বে বিষয়গুলো কি নিয়ে আলোচনা করা হয়েছে। আদি পর্বে আমাদের কিছু কিছু দেশের বিজ্ঞানীরা কাজ করেছে, সেখানে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতার কিছু বিজ্ঞানীরা কাজ করেছেন। সেখানে হচ্ছে যে আমাদের আদি পর্বেই এখানে গ্রিক দেশের যে সকল বিজ্ঞানীরা কাজ করেছেন, তিনারা হচ্ছে বিজ্ঞানী থেলিস, বিজ্ঞানী পিথাগোরাস, বিজ্ঞানী ডেমোক্রিটাস, অ্যারিস্টটল, আস্তিরাকস এবং আর্কিমিডিস। এই কয়েকজন বিজ্ঞানী আমাদের গ্রিক সভ্যতায় কাজ করেছে। ঠিক আছে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ক্রমবিকাশটাকে নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে পদার্থবিজ্ঞানের আদি পর্ব, বিজ্ঞানের উত্থান পর্ব এবং আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা এবং সাম্প্রতিক পদার্থবিজ্ঞান। আদি পর্বে যে সকল দেশের বিজ্ঞানীরা কাজ করেছিল সেগুলো হচ্ছে যে গ্রিক, ভারতবর্ষ, চীন এবং মুসলিম সভ্যতা। এখানে আমি বিজ্ঞানীর অনেকগুলো ছবি দেওয়ার চেষ্টা করেছি। এই বিজ্ঞানীদের সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। ঠিক আছে, এবং এখানে আমাদের যেগুলো আছে, যে ভারতবর্ষে আর্যভট্ট, চীনের হচ্ছে সেন কুয়ে, এ ধরনের বিজ্ঞানীরা। তো চলো আমরা এখানে বিস্তারিত আলোচনা যাই। যে পদার্থবিজ্ঞানের আদি পর্ব, এখানে প্রাচীনকালের জ্যোতির্বিজ্ঞান, আলোকবিদ্যা এবং গতিবিজ্ঞান এবং গণিতের গুরুত্বপূর্ণ শাখার জ্যামিতিক সম্বন্ধে পদার্থবিজ্ঞানে এর যাত্রা শুরু হয় পদার্থবিজ্ঞানের আদি পর্বে। ঠিক আছে, অর্থাৎ আদি পর্বে তাহলে কি বিষয়টা শুরু হয়েছে এখানে বুঝতে পারলা। এবং আদি পর্বের যে সকল বিজ্ঞানীরা কাজ করেছে তারা হচ্ছে গ্রিকের, অর্থাৎ কি রয়েছে যে গ্রিকের বিজ্ঞানী হচ্ছে থেলিস, পিথাগোরাস এবং ডেমোক্রিটাস। এছাড়া আরও কাজ করেছেন অ্যারিস্টটল। এরপরে আমাদের কাজ করেছেন মূলত আস্তিরাকস এবং আরেকজন বিজ্ঞানী হচ্ছে আর্কিমিডিস। তাহলে এখানে আমরা দেখলাম 7জন বিজ্ঞানীর নাম। ঠিক আছে, এবার আসো যে আমরা থ্যালিস সম্পর্কে জানার চেষ্টা করি। বিজ্ঞানী থ্যালিস কি হয়েছিল বা কি করেছিল। বিজ্ঞানী থ্যালিস খ্রিস্টপূর্ব 624 থেকে 559 খ্রিস্টাব্দে এর জন্মকাল এবং মৃত্যুকাল। মূলত থ্যালিসের ব্যবসা উপলক্ষে বিভিন্ন জায়গায় সফর করতেন এবং সৌভাগ্য লাভ করেন এবং এ দ্বারা ব্যাপক অভিজ্ঞতা অর্জন করেন। মিশরে ভ্রমণের সময় সেখানে পুরোহিতদের কাছে তিনি জ্যামিতিক শিখেন এবং তিনিই প্রথম ব্যক্তি যিনি মিশরের জ্যামিতিক বিদ্যা গ্রিসে নিয়ে আসেন। এবং বলেছে যে মিশরীয় পুরোহিতের প্রতি তিনি এর জন্য সারা জীবন কী ছিল, একাধারে দায়বদ্ধতা লালন করেছেন। বৃদ্ধ বয়সে তার ছাত্র পিথাগোরাসকে তিনি এই সম্বন্ধে বলেছিলেন, যা শুনে পিথাগোরাস মিশরে ভ্রমণে যায় এবং ব্যাপক জ্ঞান অর্জন করেছেন। ঠিক আছে, তাহলে বিজ্ঞানী থ্যালিস সম্পর্কে আমরা জানলাম যে বিজ্ঞানী থ্যালিস কিন্তু ব্যবসার সাথে জড়িত ছিল এবং তিনি বিভিন্ন দেশে ঘোরাঘুরি করেছেন, মিশর থেকে জ্যামিতি বিদ্যাটা শিখেছেন। তিনি ব্যবসা থেকে অল্প কালের মধ্যেই অবসর নেন, কিন্তু অন্যদের মতো অগাধ অর্থের সাহায্যে অলস ও বিলাসিতার সময় তারা কি করেনি, অতিবাহিত করেনি এবং পরবর্তীতে এই সময় তিনি দর্শন ও গণিতের চর্চায় আত্মনিয়োগ করেছেন। তিনি এটাই আত্মমগ্ন ছিল যে কথিত আছে, একদিন আকাশের তারকারাজির দিকে নিবন্ধ অবস্থায় সান্ধ্য ভ্রমণকালে গর্তে পড়ে যান এবং এক বৃদ্ধ কর্তৃক তিনি তিরস্কৃত হন। অর্থাৎ দেখো যে বিজ্ঞানীদের কতটা চিন্তাধারা ছিল, যে তারা ওই বিষয়ে চিন্তা করতে করতে নিজের প্রতি কোনো খেয়াল নেই। এবং তিনি কি ছিল, যে কবি এবং দার্শনিকও তিনি কাজ করেছেন না। সেক্ষেত্রে বলা হয়েছিল যে জেনোফেনিসের মতে তিনি 585 সালের 28 মে তারিখে সংঘটিত সূর্যগ্রহণ সম্বন্ধে ভবিষ্যৎবাণী করেন এবং তার পুরোপুরি ফলে যায়। এর কারণে তার জনপ্রিয়তা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে হিরোডটাসের মনে করেন থেলিসের সূর্যগ্রহণ বিষয়ে ভবিষ্যৎবাণী করার ক্ষমতা ছিল না। উল্লেখ্য, এই সূর্যগ্রহণের ফলে লিডার রাজ্য এবং অ্যালিয়াটিস এবং যে মিডিয়ার রাজা সোয়েক্লেসের মতে তিনি এই যুদ্ধ থেমে গিয়েছিল এবং ইতিহাসে তিনি হেরোডোটাসের মতে থেলিস একজন রাষ্ট্রীয় কর্মকর্তা ছিলেন যিনি
আর্জিয়ার অঞ্চলের আইনিয়ান নগর গোষ্ঠীর নিয়ে একটি ফেডারেশন গড়ে তোলার ব্যাপক বিষয়টার কাজ করেছিলেন। আবার থেলিস সম্পর্কে যদি বিজ্ঞানী থেলিস এর আবিষ্কার সম্পর্কে যদি আমরা জানি সংক্ষেপে, অর্থাৎ বিজ্ঞানী থেলিস কী কী বিষয় আবিষ্কার করেছেন, সূর্যগ্রহ এবং এর ভবিষ্যৎবাণী করেছেন। তিনি বলেছেন বৃত্তাকার ব্যাস কেলেছে, যে অর্থাৎ বৃত্তের যে ব্যাস বৃত্তকে সমদ্বিখণ্ডিত করে, এবং লোডস্টোনের চুম্বক ধর্ম সম্পর্কে জানতেন। জ্যামিতিক 5টি বিষয়ের উপপাদ্য আবিষ্কার, ঠিক আছে, অর্থাৎ জ্যামিতি বিষয়ে তিনি 5টি উপপাদ্য আবিষ্কার করেছিলেন, যেগুলো হচ্ছে যে বৃত্ত এবং ব্যাস বরাবর সমান 2 ভাগে বিভক্ত করে, অর্থাৎ বৃত্তকে ব্যাস কী করে সমান 2টি ভাগে বিভক্ত করে, এটা একটা তার উপপাদ্য ছিল। এবং দ্বিতীয় কথা বলেছে যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু বিপরীত কোণের সমান, এবং একটি সরল রেখা আরেকটি সরল রেখা ছেদ করে বিপরীত কোণের সমান হবে। এরপর আমরা জানবো যে পিথাগোরাস সম্পর্কে। পিথাগোরাস হচ্ছে যে সামসের পিথাগোরাস অথবা শুধু পিথাগোরাস 527 থেকে 497 খ্রিস্টপূর্বে ছিলেন একজন আয়োনীয় গ্রিক দার্শনিক, গণিত এবং পিথাগোরাসবাদিত্ব ভ্রাতৃত্বের জনক, যার প্রকৃত ধর্ম হলেও তা এমন সব নীতি উদ্ভাবন ঘটিয়েছিল যা পরবর্তীতে প্লেটো এবং অ্যারিস্টটলের মত দার্শনিকদের প্রভাবিত করেছেন। তিনি এজিয়ান সাগরের পূর্ব উপকূলে, অর্থাৎ বর্তমানে তুরস্কের কাছাকাছি অবস্থিত শামস দ্বীপে জন্ম গ্রহণ করেছিলেন। ধারণা করা হয় শৈশবে জ্ঞান অন্বেষণে তাগিদে মিশর সহ বিভিন্ন দেশে ভ্রমণ করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ পিথাগোরাস সম্পর্কে জানলাম, অর্থাৎ পিথাগোরাস কিন্তু এখানে ভ্রাতৃত্বের জনক, অর্থাৎ ধর্ম বিষয়ে জানলেও পাশাপাশি অনেক বিষয়ে তিনি জ্ঞান অন্বেষণের জন্য কোথায় গিয়েছিল, মিশরে কিন্তু গিয়েছিল। এরপর হচ্ছে পিথাগোরাসের আবিষ্কার। পিথাগোরাস যে বিষয়টা আবিষ্কার করেছিল তার বিখ্যাত আবিষ্কার হচ্ছে উপপাদ্য বা পিথাগোরিয়ান থিওরিয়াম হলো ইউক্লিডীয় জ্যামিতিক অন্তর্ভুক্ত সমকোণী ত্রিভুজের 3টি বাহু সম্পৃক্ত একটি সম্পর্ক। এই উপপাদ্যে গ্রিক গণিতবিদ পিথাগোরাসের নাম অনুসরণ করে হয়েছে, যাকে ঐতিহ্যগতভাবে এই উপপাদ্যের আবিষ্কারক ও প্রমাণকারী হিসেবে গণ্য করা হয়। পিথাগোরাসের অর্থাৎ বিখ্যাত যে উপপাদ্যটি, এই উপপাদ্যটি নিয়ে আমরা একটু আলোচনা করব যে পিথাগোরাসের উপপাদ্য আসলে কি বলা হচ্ছে। পিথাগোরাসের উপপাদ্য কোনো একটি সমকোণী ত্রিভুজের অত্রিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওই ত্রিভুজের অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, ঠিক আছে, সমান। অর্থাৎ আমরা জানি যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা ওই যে ত্রিকোণমিতিক অঙ্ক করে থাকি যে ত্রিভুজ স্কয়ার ইজিক্যাল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে, এই ধরনের যে বিষয়টা, অর্থাৎ ত্রিভুজের সাথে যে ক্ষেত্রফলটা সেটা ওই 2 বাহুর দুইটার যোগফলের বর্গের সমানুপাতিক হবে, ঠিক আছে। এবার আসো আমরা ডেমোক্রিটাস সম্পর্কে জানবো। ডেমোক্রিটাস বলা হয় যাকে, সেক্ষেত্রে আছে যে 460 খ্রিস্টপূর্ব থেকে 370 খ্রিস্টপূর্বে প্রাচীন গ্রিসের বিখ্যাত পরমাণুবিদ দার্শনিক। তাকে বলা হয়েছে যে তার সময় সবচেয়ে দিনদার ও ধনী ব্যক্তি ছিল। তিনি লিউকোপ্লোসের কাছে অধ্যয়ন শেষ করে মিশর ও পার্শ্ব ভ্রমণ করেন এবং দেশে ফিরে এসে অধ্যয়ন ও গ্রন্থ রচনায় মন দেন। তিনি প্রায় 72টি বই লিখেছিলেন। তিনি কি আমাদের ডেমোক্রিটাস, অর্থাৎ তিনি কিন্তু আমাদের এই যে পরমাণু নিয়ে কিন্তু গবেষণা করেছিলেন, ঠিক আছে। তিনার একটা বিখ্যাত একটা বক্তব্য রয়েছে যে ব্যক্তি প্রাণ খুলে হাসতে জানে না, নিজের প্রতি বিশ্বাস ও প্রত্যয়ের সাথে তার গভীর যোগ রয়েছে, কোনো প্রকার নেতিবাচক বা অবিশ্বাস কিংবা আত্মবিশ্বাসহীনতা তাকে ছুঁতে পারে না। এটা হচ্ছে ডেমোক্রিটাস, অর্থাৎ তার ভাষ্য অনুসারে মানুষ সবসময় হাসি খুশি থাকতে হবে এবং নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে। এটা হচ্ছে আত্মবিশ্বাসটা তাকে মানুষকে বেঁচে থাকার স্বপ্ন এবং কোনো কাজের সফলতার স্বপ্নটাকে
বাড়িয়ে দিতে পারে। এটাই হচ্ছে আমাদের ডেমোক্রিটাসের মূল বক্তব্য, ঠিক আছে। এরপর ডেমোক্রিটাসের আমরা যে বিষয়গুলো জানবো, ডেমোক্রিটাসের আবিষ্কার। ডেমোক্রিটাস পরমাণুর তত্ত্ব অর্থাৎ কি হচ্ছে পারমাণবিক তত্ত্ব প্রদান করেছেন। পৃথিবী এবং বস্তু সমগ্র অ্যাটমস, ইংরেজিতে অ্যাটম দিয়ে তৈরি, অর্থাৎ যেই পরমাণু সম্পর্কে অ্যাটম দিয়ে তৈরি। গ্রিক শব্দ অ্যাটমস অর্থ যে ক্ষুদ্র সত্তা ভাঙা যায় না। এটা হচ্ছে কি ডেমোক্রিটাসের একটা তত্ত্ব। তারপরে বলা হচ্ছে কোনো বস্তু ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যা খালি চোখে দেখা যাচ্ছে না। কোনো বস্তুর ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু, যা আমরা খালি চোখে দেখতে পারি না। পরমাণু চির বিরাজমান, এদের ধ্বংস নেই। পরমাণুর অদৃশ্য এবং এদেরকে আলাদা করে ধরা যায় না কিংবা ক্ষুদ্র অংশে ভাগ করা যায় না, ঠিক আছে। পরমাণু সম্পর্কে তিনি যে মতামতগুলো দিচ্ছেন এখানে। তারপরে বলা হচ্ছে যে পরমাণুর মাঝে শূন্য স্থান থাকে, যে কারণে পরমাণু স্বাধীনভাবে চলতে অর্থাৎ চলাচল করতে পারে। অর্থাৎ পরমাণুর মাঝখানে বেশির অঞ্চলই ফাঁকা, সেটা আমরা পরবর্তীতে জেনেছি আলফা কণিকা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমে। এরপর বলা হচ্ছে যে দুইটি পরমাণুর পরস্পর বন্ধন আবদ্ধ হতে পারে। পরমাণুর বন্ধনের ফলে ভৌত বস্তু সৃষ্টি হয়। তাহলে ভৌত বস্তু কীভাবে সৃষ্টি হয়? পরমাণুর মধ্যে পারস্পরিক যে বন্ধনে আবদ্ধ হয়, এই বন্ধনের মধ্য দিয়ে কিন্তু ভৌত বস্তুগুলো সৃষ্টি হয়। এগুলোই হচ্ছে আমাদের ডেমোক্রিটাসের পারমাণবিক তত্ত্ব বিষয়গুলো ছিল, ঠিক আছে। তার মানে আমাদের যে মহাবিশ্বের জাগতিক সমস্ত বিষয়বস্তু কিন্তু আমাদের কি দ্বারা সৃষ্টি, অর্থাৎ অণু বা পরমাণু দ্বারা সৃষ্টি। এই ক্ষুদ্রতম অংশটাকে আমাদের বিজ্ঞানী ডেমোক্রিটাস নাম দিয়েছিল কি, সেটার নাম দিয়েছিল অ্যাটম, ঠিক আছে। অর্থাৎ অ্যাটমস থেকে, ইংরেজি শব্দ থেকে অ্যাটম, অর্থাৎ অ্যাটম থেকে অ্যাটমস এসেছে, ঠিক আছে। এরপর আমরা জানবো বিজ্ঞানী অ্যারিস্টটল। অর্থাৎ বিজ্ঞানী অ্যারিস্টটল সম্পর্কে আমরা জানতে গেলে, বিজ্ঞানী অ্যারিস্টটলের জন্ম হচ্ছে তোমার 384 সালের থারেস উপকূলীয় ট্রাগিরাস নামক এক গ্রিক উপনিবেশনে জন্মগ্রহণ করে। তার পিতা নিকোম্যাকাস ম্যাসিডোনিয়ার রাজ্যের বলা হচ্ছে আমিটানসের রাজ্যসভায় গৃহ চিকিৎসক ছিলেন। এই চিকিৎসার ব্যবসায় তার পরিবারের জীবিকা উপার্জন একমাত্র উপায় ছিল। তার পিতার প্রেরণায় তিনি ডাক্তার হবার চেষ্টা করেছিলেন। জীবনের শুরু থেকেই ম্যাসিডোনিয়ার রাজসভার সাথে সম্পৃক্ত থাকা এবং ভবিষ্যতে ব্যাপকভাবে প্রভাবিত করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ ভবিষ্যতে তাকে উন্নতি করতে এই যে আমাদের রাজসভা, ম্যাসিডোনিয়ার রাজসভায় কিন্তু তাকে উৎসাহ প্রদান করেছিলেন, ঠিক আছে। অর্থাৎ তার বাবার হাত ধরেই কিন্তু তার বিজ্ঞানের প্রতি ধারাবাহিকতা, অর্থাৎ তার বাবার স্বপ্ন একটাই ছিল যে তিনি কি হবে, অবশ্যই একজন ডাক্তার হবে বলে তেনার স্বপ্ন ছিল। এরপর তার শৈশবে পিতার নিকোমেকাস মারা যাওয়ার পর অভিভাবক হিসেবে প্রক্সোনাস তাকে লালন পালন করেছেন। 17 বা 18 বছর বয়সে তিনি অ্যাথেন্স প্লেটো একাডেমিতে যোগ দেন এবং 37 বছর বয়স পর্যন্ত সেখানে অবস্থান করেন। তার লেখনীতে পদার্থবিজ্ঞানের, জীববিজ্ঞানে এবং প্রাণীবিজ্ঞানে এবং অধিবিদ্যা, যুক্তিবিদ্যা এবং নীতিশাস্ত্র, এছাড়াও হচ্ছে নন্দতত্ত্ব এবং কবিতা, মঞ্চনাটক, সঙ্গীত, মনোবিজ্ঞান, ভাষাবিজ্ঞান, অর্থনীতি, রাজনীতি ও সরকার নিয়ে আলোচনা করেছেন, মানে রয়েছে সরকার নিয়েও আলোচনা রয়েছে, যেগুলো তিনি পশ্চিমা দর্শনের প্রথম বুদ্ধিবিদ্যার ব্যবস্থার গঠিত। প্লেটোর মৃত্যুর কিছুদিন পর অ্যারিস্টটল অ্যাথেন্স ত্যাগ করে এবং মেসিডনের দ্বিতীয় ফিলিপের অনুরোধে খ্রিস্টপূর্ব 343 অব্দ থেকে মহান আলেকজান্ডারকে শিক্ষাদানের শুরু করেন।
আলেকজান্ডারকে শিক্ষাদান করতে গিয়ে অ্যারিস্টটল অনেক সুবিধা লাভ করেন। তিনি লাইসিয়ামের একটি গ্রন্থাগারে প্রতিষ্ঠা করেন এবং প্যাপিরাস স্কুলে অনেকগুলো বই রচনা করেন। অর্থাৎ তার জীবনে কিন্তু অনেক বিষয়টাই দুঃখজনক বিষয়টা হলো তার কম বয়সে বাবা মারা গিয়েছিল। এরপর কোনো এক বিজ্ঞানীর হাত ধরে তিনি এইখানে প্লেটোর একাডেমিতে যোগদান করেছিলেন এবং তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন, ঠিক আছে। এবং তিনি যে সকল বিষয় লিখেছিলেন, পদার্থবিজ্ঞানে লিখেছেন, জীববিজ্ঞানে লিখেছেন, প্রাণীবিজ্ঞানে লিখেছেন, আধুনিক যুক্তি অধিবিদ্যা, এছাড়াও অনেক বিষয়ে তিনি লেখালেখি করেছেন। এরপর আমরা যে বিজ্ঞানী সম্পর্কে জানবো তিনি হচ্ছে আস্তিরাকস। আস্তিরাকস খ্রিস্টপূর্বে 310 সালে জন্মগ্রহণ করেছিলেন। আস্তিরাকস খ্রিস্টপূর্বে 310 সালে জন্মগ্রহণ করেছিলেন। আস্তিরাকস প্রথমে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছেন এবং তার অনুসারী সেলেউকাস যুক্তিতর্ক দিয়ে সেটি প্রমাণ করেছিলেন, যদিও সেটি যুক্তিগুলো এখন কালের গর্ভে হারিয়ে গিয়েছে। অর্থাৎ তিনি কিন্তু সৌরজগৎটাকে এইভাবে প্রমাণ করতে বলেছিলেন, ঠিক আছে। তিনি প্রথম ব্যক্তি যিনি কি করেন, আমাদের গ্রহ থেকে সূর্যের দূরত্ব মোটামুটি সঠিক উপায়ে অধ্যয়ন করতে পারেন। তিনি পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী দূরত্ব কী ছিল তাও অধ্যয়ন করেছেন এবং জানিয়েছেন। তিনি হিলিওসেন্ট্রিক তত্ত্ব তৈরি করে বলেছিলেন যে সূর্য পৃথিবী নয়, সৌরজগতের কেন্দ্র। সূর্য পৃথিবী নয়, যে সূর্যটা আমাদের হচ্ছে মূলত পৃথিবী, কিন্তু আমাদের সৌরজগতের কেন্দ্র নয়। সূর্যটা হচ্ছে আমাদের কি মহাবিশ্বের অর্থাৎ বিশ্বজগতের কেন্দ্র হিসেবে বিবেচনা করেছিলেন। তাহলে কিন্তু তিনি পদার্থবিজ্ঞানে খুব গুরুত্বপূর্ণ একটা অবদান রেখেছিল। এরপর হচ্ছে আমরা জানবো আর্কিমিডিস বা সিরাকাসের আর্কিমিডিস খ্রিস্টপূর্বের 278 থেকে 212 একজন গ্রিক গণিতবিদ, বিজ্ঞানী এবং প্রকৌশলী, জ্যোতির্বিদ ও দার্শনিক। প্রাচীন গ্রিসের সভ্যতা তার উন্মোচিত সর্বোচ্চ শিখরে পৌঁছালেও প্রাচীনকালে সর্বশ্রেষ্ঠ গণিতের আর্কিমিডিস এক সময়, যদিও তার জীবনের সম্পর্কে খুব কমই জানা গেছে, তবে তাকে ক্লাসিক্যাল যুগের অন্যতম সেরা বিজ্ঞানী হিসেবে বিবেচনা করা হয়। পদার্থবিদ্যায় তার উল্লেখযোগ্য অবদানের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো একটু পরে আলোচনা করতেছি। যাই হোক, আর্কিমিডিসের জন্মকাল এবং মৃত্যুকালের মধ্যেটা ছিল এবং তিনি অনেক বিজ্ঞান ক্ষেত্রে অবদান রেখেছে। যে সকল বিষয়ে অবদান রয়েছে স্থিতিবিদ্যা আর প্রবাহী স্থিতিবিদ্যার ভিত্তি স্থাপন এবং লিভারের কার্যনীতির বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। পানি তোলার জন্য আর্কিমিডিসের স্ক্রু পাম্প, এরপর যুদ্ধকালীন আক্রমণের জন্য সিজ ইঞ্জিন ইত্যাদি ডোসিথিসকে উদ্দেশ্য করে লেখা এই উপপাদ্য আর্কিমিডিসের সময় এবং উচ্চ ও ব্যাসার্ধ বিশিষ্ট গোলক ও সিলিন্ডারের মধ্যে সম্পর্ক প্রকাশ করেন। এই উপপাদ্য অনুযায়ী ব্যাসার্ধ বিশিষ্ট গোলক এবং সিলিন্ডারের ক্ষেত্রে গোলকের আয়তন 4/3 পাই আর কিউব এবং সিলিন্ডারের আয়তন 2 পাই আর কিউব। অপরদিকে গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার এবং সিলিন্ডার পৃষ্ঠের ক্ষেত্রফল 6 পাই আর স্কোয়ার। গোলকটির আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফলের যথাক্রমে সিলিন্ডারের আয়তন এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2/3 অংশ। উল্লেখ্য, আর্কিমিডিস নিজের এই কাজটি নিয়ে সর্বাপেক্ষা বেশি গর্ববোধ করেছিলেন। তাই তার মৃত্যুর পর তার অনুরোধে তার সমাধির ফলকের উপর এই গোলক এবং সিলিন্ডার স্থাপন করা হয়েছিল। অর্থাৎ তিনি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় আবিষ্কার করেছিলেন, ঠিক আছে। আজকের মতো আলোচনা এটুকুই। পরবর্তী ক্লাসে আবার বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ।